আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আজকে সকাল থেকে চালের গুঁড়োর রুটি বানানো হচ্ছে। এটা হচ্ছে বরিশাল অঞ্চলের নাকি একটা বিখ্যাত খাবার। এই কথাটা আমি আমার বিয়ের পরই জেনেছিলাম। তখন ওনাদের কাছ থেকে বলতে শুনতাম যে রুটি পিঠা, তারপর হচ্ছে মুরগির মাংসের পাতলা ঝোল। আসলে আমি তো কখনো এরকমটা খাইনি, তবে খেয়েছি। তবে সেটা যে আমাদের অঞ্চলে খুব একটা বিখ্যাত তাও না, মানে মানুষের মনে চাইলে খায় এইরকম আর কি। তবে সেখানে হচ্ছে সবাই গরুর মাংস দিয়ে খায়, আর এখানে হচ্ছে ওনারা মুরগির পাতলা ঝোলটা দিয়ে খেয়ে থাকেন। তো তখন অনেকবার বানানো হয়েছিল, আর এবার আমরা যেহেতু মানে কোরবানির পর ভেবেছিলাম বানাবো, তো কোরবানির পর আর বানানো হয়নি। যাই হোক, এখন যেহেতু বানানো হয়েছে তো আজকেই তো এখানে হচ্ছে মুরগির পাতলা ঝোলটা রান্না করে নিচ্ছিলাম। এই ঝোলটা কিন্তু রান্না করার সময় নারিকেল দিতে হয়, তাহলে কিন্তু ঝোলটা অনেক টেস্ট হয়। আর এখানে আপনাদের সাথে দেখাচ্ছিলাম যে মুরগিটা যে রান্না করছিলাম, মুরগিটার তেল ছিটে চারপাশে একদম একাকার হয়ে গিয়েছে, মানে ঝোল রান্না করছি আর চারপাশ ঝোলে ভরে গিয়েছে। সকাল থেকে আমার শাশুড়ি আর ননদ মিলে রুটিগুলোকে বেলে দিয়েছিলেন, আর আমি হচ্ছে রান্নাঘরে ছিলাম, রান্নার কাজগুলো করছিলাম। তো এখন এই তো রুটিগুলো একদম সবগুলো বেলা শেষ হয়ে গিয়েছে, আর এখন এগুলোকে আমি ভেজে নিব। চালের গুঁড়ার রুটি ভাজতে যে কি পরিমাণে ভালো লাগে, কারণ এগুলো তাওয়ায় দেওয়ার মাত্রই কিন্তু হয়ে যায়, আর সাদা সাদা করে ভাজতে হয়, তেমন একটা মানে সময় লাগে না। তো যতই অনেকগুলো রুটি হোক না কেন, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলোকে ছেঁকে নেওয়া যায়। আপনাদের যাদের বরিশালে বাড়ি, আপনারা তো সবাই জানেন এই পিঠাটা আপনারা সবাই কত পছন্দ করেন। আমি আগে ভাবতাম যে রুটি পিঠা মানে কি, যে রুটি আর কি কীভাবে বানায়। আমি আসলে আগে এটা অনেক চিন্তা করতাম, যেহেতু আমি আসলে আগে জানতাম না। এর জন্য পরে দেখলাম যে এটাকে আর কি রুটি পিঠা বলে। আসলে এমন কত কিছুই না আছে, তাই না? মানে এক এক অঞ্চলে এক এক নাম ধরে ডাকে, বা ওই অঞ্চলে এই খাবারটা বিখ্যাত থাকে, সবাই অনেক পছন্দ করে খায়। আমাদের বাসায় তো মাশাল্লাহ সবাই অনেক পছন্দ করে খায়। আমি তো মানে শুনেছি যে ওনারা হচ্ছে 20-30টা রুটি একসাথেই খেতে পারেন, ওনাদের আর সারাদিন অন্য কোনো কিছু মানে লাগবে না এরকমটা। সারাদিন নাকি যদি এই রুটি পিঠাটা দেওয়া হয় তাহলে নাকি এটাই তারা খাবে খুব পছন্দ করে। তো আমার কাছে আসলে তখন কথাগুলো শুনে অনেক অবাক লাগতো, কিন্তু এখন যখন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি, তো এখন এগুলো আসলে একদমই নর্মাল লাগে। এই তো আস্তে আস্তে অনেকগুলো রুটি আমি ছেঁকে নিয়েছি। এত গরম পড়েছে, এখন আসলে রান্নাঘরে কাজ করতে কিন্তু অনেক কষ্ট। রুটিগুলো ছেঁকতে ছেঁকতে একদম ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিলাম। তো বাকিগুলো আবার আমার ননদ ছেঁকে দিয়েছিলেন। আর এখন এই তো নাস্তাটা নিয়ে চলে আসলাম, এখন আর কি নাস্তাটা করে নিব। তো এই তো রুটিগুলো কিন্তু একদম সাদা সাদা করে ভাজা হয়েছে, মানে একদম দাগ পড়েনি। তো এভাবে সাদা সাদা করে ভাজলে কিন্তু দেখতে ভালো লাগে। তো নাস্তা করে একদম ঘর দুয়ার একদম গুছিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে আবার চলে আসছি রান্না করার জন্য। আজকে আমি এখানে ঢ্যাঁড়স ভাজি করব, আর আপনাদের সাথে দারুণ একটা টিপস শেয়ার করব। আমি জানি না আপনারা অনেকে জানেন কি না, তবে টিপসটা আমার কাছে এত ভালো লেগেছে, আর অ্যাপ্লাই করার পর দেখলাম যে এত দারুণ কাজ করে। তো সেটাই আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেক আগেই শেয়ার করতে চেয়েছিলাম, আসলে নিজেরই ট্রাই করা হয়নি, আর আপনাদের সাথে কেমন করে শেয়ার করব বলেন। আমি আবার আপনাদের সাথে মানে কোনো কিছু শেয়ার করার আগে সেটা নিজে ট্রাই করে দেখি যে এই জিনিসটা আর কি ঠিকঠাক হয়েছে কি না। কারণ দেখা যাবে যে আমি যদি আপনাদেরকে ভুল ইনফরমেশন দেই, তাহলে তো মনে মনে আমাকে নিশ্চিত গালাগালি করবেন। এর জন্য আসলে আমি নিজে ট্রাই করে তারপরে হচ্ছে প্রমাণ দেখিয়ে আপনাদেরকে সেটা শেয়ার করি। এখানে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, নিয়ে এখন ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি, সাথে কিন্তু আমি একটু আলু দিয়ে নিয়েছি। আলু দিয়ে ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন এই তো হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে তো মরিচ গুঁড়ো ব্যবহারের কোনো প্রশ্নই আসে না, কারণ মরিচ গুঁড়ো দিয়ে কোনো ভাজি করা হয় না। তবে আমার একটা কথা শুনবেন, শুনলে অনেক হাসি আসবে। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তো তখন আমার মা একবার আমাকে বলেছিল করল্লা ভাজি করতে। ওইটাই ছিল আমার মানে জীবনের প্রথম করল্লা ভাজি আর কি। এর আগে অনেক কিছু করেছি, কিন্তু কখনো করল্লা ভাজিটা আমার করা হয়নি। তো সেই করল্লা ভাজিটা করতে গিয়ে কী যে একটা গন্ডগোল করেছিলাম আমি। মানে করল্লা ভাজিতে তো আমি কাঁচামরিচও দিয়েছি, গুঁড়ো মরিচও দিয়েছি, মানে দিয়ে একদম লাল করে ফেলেছি। পরে ওই ভাজিটা আর কে খায়। তখন আর কি মা বলে দিছে যে যত রকমের ভাজি আছে, কোনো ভাজিতে মরিচের গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, সবগুলোতে আর কি কাঁচামরিচ দিলেই হয়ে যাবে।
তারপরে এই যে মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম। আজকে হচ্ছে মাছটাকে একটু আলু দিয়ে রান্না করে নিব। আমাদের বাসায় কিন্তু সবসময় মাছটা আলু দিয়ে রান্না হয়, না হলে ভুনা হয়। সবজি দিয়ে কিন্তু একদমই কম রান্না করি, আর যদি সবজি দিয়ে কোনো মাছ রান্না করি সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো যাই হোক, এখানে হচ্ছে মাছগুলোকে আমি হলুদ মরিচের গুঁড়ো ভালো করে মেখে নিয়েছিলাম। এখন এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছিলাম। একটু ভাজবো না, একটু ভাজলে আবার কেউ খাবে না, তো পুরোপুরি ভাজতে হবে, কারণ অল্প ভাজা মাছ আসলে খেতে ভালো লাগে না, মানে বেশি ভাজলেই ভালো লাগে। তো এখানে দেখেন কাণ্ড, মাছগুলো এমনভাবে তাওয়ার মধ্যে আটকে যায়, মানে এগুলোকে কোনোভাবেই টানাটানি করে ছুটানো যায় না। মানে মাঝে মাঝে এদের ভালোবাসা দেখলে কেমন যে লাগে কি বলবো। এত ভালোবাসা ভেঙে চুরে শেষ হয়ে যায়, কিন্তু এই মাছ ভাজার ভালোবাসাটা একদমই ছুটতে চায় না, একটা একটার সাথে এমনভাবে লেগে থাকে। তো এই যে কথা বলতে বলতে মাছটা কিন্তু এক পাশটা হয়ে গিয়েছে, আরেক পাশটা হচ্ছে আমি এবার দিয়ে নিয়েছি। তো এখন চলেন আপনাদের সাথে টিপসটা শেয়ার করি। আপনারা যখন ঢ্যাঁড়স ভাজি করবেন তো তখন কিন্তু একটু লেবুর রস দিয়ে নেবেন। লেবুর রস দিয়ে নিলে দেখবেন যে আঠালো যে ভাবটা থাকে সেটা কিন্তু একদমই থাকে না। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু আঠালো ভাবটা একদমই নেই। আপনারা একটু শুরুর দিকে দিবেন, আমার আসলে মনে ছিল না, তো পরেই দিয়ে নিয়েছি। এখন এই তো ঢ্যাঁড়স ভাজিটাকে আমি একটু ভাজা ভাজা হওয়ার জন্য তাওয়ার মধ্যে বসিয়ে রাখলাম। এই টিপসটা কিন্তু চাইলে আপনারা কাজে লাগাতে পারেন, অনেকটা উপকারে আসবে। কারণ ঢ্যাঁড়স ভাজি করার সময় এমন একটা আঠালো ভাব হয়, দেখলেই আর কি মানে কেমন যেন লাগে। তো এর জন্য আসলে এইটাই আর কি অ্যাপ্লাই করলাম। এখানে আবার আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই ভাবলাম যে একটু ভাতের মাড় খেয়ে নিই। ভাতের মাড়টা আমি প্রায়ই খাই, ঠান্ডা লাগলে খাই, তখন অবশ্য সাথে একটু হলুদ দিয়ে খাই, আর এখন এমনিতেই শুধু লবণ দিয়ে খাবো। ভাতের মাড়টা খেতে কিন্তু অনেক ভালো লাগে। কারা কারা খেয়েছেন ভাতের মাড় চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। অনেকে আবার আমার এই ভাতের মাড় খাওয়া দেখে ভাবতে পারেন আমি গরিব তাই ভাতের মাড় খাচ্ছি, মানে আমি কোনো শরবত বানিয়ে কেন খাচ্ছি না, আমাদের বাসায় কি কোনো ট্যাঙের গুঁড়া নাই? আসলে মাঝে মাঝে তো ভাতের মার খাওয়াই যায়, তাই না? এটাতে অন্য কোনো কিছু ভাবার কোনো কারণ নেই। তো এখানে এই যে মাছটা ভেজে কিন্তু মশলাটাও কষিয়ে নিয়েছিলাম, মার খাচ্ছিলাম আর মশলাটা কষাচ্ছি। আপনাদের সাথে তো আর মার খাওয়াটা পুরোটা শেয়ার করিনি, কারণ মারটা এত গরম ছিল, একবারে তো খাওয়া সম্ভব না, তো আস্তে আস্তে করেই খেয়ে নিচ্ছিলাম। আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই তো এটার মধ্যে হচ্ছে আলুটা দিয়ে নিয়েছি, আলু দিয়েই তো মাছটা রান্না করব। একটু কষিয়ে নিলাম, বেশি কষালাম না। তো এখন হচ্ছে এই তো পানিটা দিয়ে নিব। পানিটা আমার একটু কম হয়েছে, তো অফ ক্যামেরাতে হচ্ছে আবার আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম, যেহেতু এখানে মাছটা আমি দিয়েই নিব, একবারেই রান্না করে ফেলবো। পানি আর হচ্ছে মানে কয়েকবার যে দেওয়া সেটা আমার কাছে ভালো লাগে না, আমি কিন্তু একবারেই অনেকটা পরিমাণ পানি দিয়ে নিই। তো মাছটা এই তো মানে মাছ না সরি আলুটা এই তো হয়ে এসেছে। এখন এই যে মাছটা দিয়ে নিব। আসলে কথা বলতে বলতে না কখন যে ভুল হয়ে যায় সেই ভুলটা আসলে নিজে ধরতে পারি না। অন্য সময় যখন ভিডিও দেখি তখন মনে পড়ে হায় রে আমি তো এটা ভুল বলে ফেলেছি। 10 মিনিট কথা বলা কিন্তু অনেক ধৈর্যের একটা কাজ। আর কি বলবো, এত বড় মহান কাজটা করতেছি ভয়েস দিয়ে, সেটা তো আপনারা যারা ভয়েস দেন তারা জানেনই। তো যাই হোক, এ তো মাছটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে আমার। আর এটা হচ্ছে একদম মানে রাতের বেলা একটা ভিডিও। হুমায়রার বাবা অফিসে থেকে আসার সময় হচ্ছে একটু খাবার নিয়ে এসেছে, তো একদম খুব কৌতূহল নিয়ে খাবারটা খুলছিলাম, ভেবেছিলাম হয়তো চাউমিন নিয়ে এসেছে। তো মনে মনে ভাবছিলাম যেহেতু চাউমিন নিয়ে এসেছে তাহলে হয়তো আর খাওয়া হবে না, কারণ চাউমিনটা একদমই ভালো লাগে না। তো পরে এই তো আস্তে আস্তে খুলছিলাম, আর একটা ঘ্রাণ আসতেছিল, তখন বুঝলাম যে না, এটা হয়তো চাউমিন না। আমার ননদের কথাই বলি, একটা বক্স তো আমি খুলিনি, পরে ওকে আটকিয়ে দিয়েছিলাম। ও ভেবেছিল যে চাউমিন, ও কাঁটা চামচ নিয়ে গিয়েছিল, পরে দেখে যে না, এটার মধ্যে চিকেন উইংস নিয়ে এসেছে। সন্ধ্যার সময় কিন্তু আমরা একটু খাবার খেয়েছিলাম, তো এখন একটু রাতের বেলা এগুলোই খেয়ে নিয়েছিলাম। সেদিন রাতে কিন্তু আর একদমই ভাত খেতে পারিনি, তো আমরা সবাই মিলে এই যে চিকেন উইংসটা খেয়ে নিয়েছিলাম। চিকেন উইংস দেখে তো হুমায়রাও লোভ সামলাতে পারছিল না, কারণ এত লোভনীয় ছিল দেখতে। পরে ওকে এই তো এনে রুমের মধ্যে দিয়ে দিলাম। ও আবার যা কিছু খাবে খাটের এই কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, উপরে থাকবে। এটা কিন্তু অনেক ঝাল ছিল। এই তো সাথে হচ্ছে পানিটাও নিয়ে নিয়েছে। এটার নাকি আরও একটা আছে যেটা নাকি অনেক বেশি ঝাল, উনি নাকি আর কি একটু মোটামুটিটাই এনেছে, তবে এটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। খেতে কিন্তু বেশ ভালোই ছিল। তো গল্প করতে করতে কিন্তু এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।